আলাইকুম, আমি সাদিয়া ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। জনগণই ঠিক করবে কে সরকার গঠন করবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, দিল্লি হাসিনাকে বাংলাদেশে এজেন্ট নিয়োগ করার মধ্য দিয়ে বাংলাদেশটাকে সাবকন্টিনেন্ট হিসাবে একটা কলোনিয়াল স্টেট হিসাবে দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে ভারত পরিচালনা করেছে। নির্বাচন ও গণভোট বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, ১২ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোট দুটিই বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৪ জানুয়ারি থেকে শুরু বেসরকারি স্কুল কলেজের এমপিও আবেদন। বেসরকারি স্কুল ও কলেজের জন্য এমপিও ভুক্তির আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে আগামী ১৪ জানুয়ারি থেকে। ইউরোপে অনিয়মিত উপায়ে পৌঁছানোর শীর্ষে বাংলাদেশিরা। ২০২৫ সালে অনিয়মিত পথে ইউরোপে পৌঁছানো অভিবাসীদের মধ্যে শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। জনগণই ঠিক করবে কে সরকার গঠন করবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, দিল্লি হাসিনাকে বাংলাদেশে এজেন্ট নিয়োগ করার মধ্য দিয়ে বাংলাদেশটাকে সাবকন্টিনেন্ট হিসাবে একটা কলোনিয়াল স্টেট হিসাবে দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে ভারত পরিচালনা করেছে। আমরা চাই না বাংলাদেশ আবার তার অতীতে ফিরে যাক। আমরা চাই যে বাংলাদেশকে পরিচালনা করবে, কে সরকার গঠন করবে, কে মসনদে বসবে, তা বাংলাদেশের জনগণই নির্ধারণ করে দেবে। বুধবার ৭ জানুয়ারি বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসাবে একটি উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, পুলিশ কিংবা প্রশাসনের কাজ না ব্যালটে সিল দিয়ে সরকার প্রতিষ্ঠা করা। প্রশাসনের কাজ হচ্ছে জনগণ যাতে নির্ভয়ে নিজের ভোটটা দিতে পারেন। প্রশাসন ও পুলিশ বিগত ৩টি ইলেকশনে যে ভূমিকা রেখেছে, আমরা আশা করি ওই ইলেকশনগুলো থেকে তারা শিক্ষা গ্রহণ করবে। তারা ব্যালটে সিল দিয়ে অনেককে সরকার বানিয়েছে। এই সরকার কি টিকতে পারছে? পুলিশ ও প্রশাসন নগ্নভাবে হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করেছে। পুলিশ ও প্রশাসনের কাজ হচ্ছে জনগণ যাতে নির্ভয়ে নিজের ভোট নিজে দিতে পারে সে দায়িত্ব পালন করা। আপনারা নিরপেক্ষ দায়িত্ব পালন করুন, জনগণ আপনাদের মাথায় তুলে রাখবে। আর না হয় বেনজির এবং হারুনের পরনতি বরণ করতে হবে। তিনি আরও বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে বাংলাদেশ ২ ভাগে বিভক্ত হয়েছে। একটা পক্ষ চায় গোলামি আর একটা পক্ষ চায় আজাদি। একটা পক্ষ চায় ভারতের তাবেদারি আর একটা পক্ষ চায় বাংলাদেশের স্বনির্ভরতা। একটা পক্ষ চায় স্বাধীনতা আর একটা পক্ষ চায় পরাধীনতা। একটি পক্ষ চাঁদাবাজদের পক্ষ অবলম্বন করেছে, ভারতীয় গুন্ডামির পক্ষে অবস্থান নিয়েছে, মাফিয়াদের পক্ষ অবস্থান নিয়েছে। হাসনাত আবদুল্লাহ বলেন, ২০০৯ সালের পর গণতন্ত্রের জন্য যারা রক্ত দিয়েছে, শ্রম ঘাম দিয়েছে, রাজপথে রক্ত দিয়েছে, তাদের রক্তের উপর দাঁড়িয়ে কতিপয় রাজনৈতিক দল আবার ভারতীয় তাবেদারি শুরু করার পায়তারা করছে। আমাদের ভাইদেরকে আগুন সন্ত্রাসী হিসাবে মিডিয়াতে প্রচার করেছে। আজকে দেখতে পাচ্ছি অনেকেই তাদেরকে বুকে টেনে নিচ্ছে। দেবিদ্বার পৌর জামায়াতের সেক্রেটারি কারি মোহাম্মদ অলিউল্লাহর সভাপতিত্বে বৈঠকে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ শরীফুল ইসলাম, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি ডাক্তার গোলাম জিলানি, জামায়াতের ইউনিয়ন আমির মাওলানা মোহাম্মদ হোসেন, ইউপি সদস্য মোহাম্মদ আবু ইউসুফ সহ জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। নির্বাচন ও গণভোট বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, ১২ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোট দুটিই বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুধবার ৭ জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের ইইএএস-এর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পাওলা পাম্পালোনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।
ইউরোপীয় ইউনিয়ন ইইউ ও বাংলাদেশের মধ্যে সমন্বিত অংশীদারিত্ব চুক্তি কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ এগ্রিমেন্ট নিয়ে আলোচনা শিগগিরই চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে বলে জানিয়েছেন ইইউ। সাক্ষাতে বাংলাদেশ ইইউ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আলোচনায় সমন্বিত অংশীদারিত্ব ও সহযোগিতা কাঠামো চুক্তি পিসিএ নিয়ে চলমান আলোচনা, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট, অবৈধ অভিবাসন রোধ এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়। পাওলা পাম্পালোনি বলেন, দীর্ঘ ২০ বছর সাধারণ অংশীদারিত্ব চুক্তির আওতায় সম্পর্ক পরিচালনার পর ২০২৪ সালের নভেম্বরে সমন্বিত অংশীদারিত্ব চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে অধ্যাপক ইউনুস যে অসাধারণ ও ব্যাপক সংস্কারমূলক কাজ করেছেন তার জন্য তাকে অভিনন্দন জানান পাওলা। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের রাজনৈতিক ও সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হিসেবে এসব সংস্কারকে অত্যন্ত গুরুত্ব দেয় বলেও তিনি উল্লেখ করেন। ইইউ কর্মকর্তা বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সংস্কারের যে উচ্চাকাঙ্ক্ষা দেখা গেছে তা ইউরোপীয় ইউনিয়ন গভীরভাবে পর্যবেক্ষণ করেছে এবং প্রশংসা করেছে। তিনি পিসিএ চুক্তিতে অগ্রগতিকে স্বাগত জানিয়ে বলেন, এই চুক্তি দুই পক্ষের সম্পর্ককে আরও গভীর করবে এবং বাণিজ্য ও বিনিয়োগে বড় সুযোগ তৈরি করবে। জবাবে অধ্যাপক মোহাম্মদ ইউনুস গত ১৭ মাসে অন্তর্বর্তী সরকারকে ইইউর ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, পিসিএ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চুক্তি যা বাংলাদেশ ইইউ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। পাওলা পাম্পালোনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ইইউ সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এরই প্রতিফলন হিসেবে আগামী ১২ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইইউ একটি উচ্চ পর্যায়ের বড় নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান চলতি সপ্তাহেই বাংলাদেশে আসবেন এবং রাজনৈতিক নেতাদের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরশাসনের কারণে গত ১৬ বছর মানুষ অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ভোট দিতে পারেনি। এবার মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দেবে। পাওলা পাম্পালোনি শান্তিপূর্ণ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, সফল গণতান্ত্রিক রূপান্তরের পর বাংলাদেশ ইইউ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে, যা ঢাকা ও বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোটের মধ্যে নতুন অধ্যায়ের সূচনা করবে। প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো জুলাই সনদে সমর্থন দিয়েছে এবং গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে তারা প্রচার চালাবে বলে তার বিশ্বাস। আমি মনে করি না কোনো দল না ভোটের পক্ষে যাবে। সাক্ষাতে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ এবং বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাজদূত মাইকেল মিলার উপস্থিত ছিলেন। ১৪ জানুয়ারি থেকে শুরু বেসরকারি স্কুল কলেজের এমপিও আবেদন। বেসরকারি স্কুল ও কলেজের জন্য এমপিও ভুক্তির আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে আগামী ১৪ জানুয়ারি থেকে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৫ এর আলোকে ২০২৫-২৬ অর্থ বছরে নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার লক্ষ্যে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। বুধবার ৭ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। উপসচিব সাইয়েদ এ.জেড মোর্শেদ আলীর সই করা ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনের সময়সীমা আগামী ১৪ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত। তবে সরাসরি ইমেল বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদনকারী প্রতিষ্ঠানগুলিকে অবশ্যই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ www.shed.gov.bd, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর www.dsze.gov.bd অথবা বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইসের ওয়েবসাইট www.banbeis.gov.bd ভিজিট করে অনলাইন এমপিও অ্যাপ্লিকেশন শিরোনামের লিঙ্কের মাধ্যমে নির্দেশিকা অনুসরণ করে আবেদন জমা দিতে হবে। এছাড়া নতুন প্রতিষ্ঠান এমপিও ভুক্তির পুরো প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়। এ পদ্ধতিতে নতুন নীতিমালা ২০২৫ অনুযায়ী নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ প্রতিষ্ঠানগুলির একটি তালিকা প্রস্তুত করা হবে। সরকার বিষয়টিতে যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ইউরোপে অনিয়মিত উপায়ে পৌঁছানোর শীর্ষে বাংলাদেশিরা। 2025 সালে অনিয়মিত পথে ইউরোপে পৌঁছানো অভিবাসীদের মধ্যে শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এবং ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রান্টেক্সের সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরে ইউরোপের বহিঃসীমান্তে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া জাতীয়তার মধ্যে বাংলাদেশিরা শীর্ষে রয়েছেন। আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীদের মধ্যে বাংলাদেশিদের পর মিশরীয় এবং আফগানদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি বলেও জানিয়েছে সংস্থাগুলো। ফ্রান্টেক্স বলছে 2025 সালের প্রথম 11 মাসে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন সীমান্তে বাংলাদেশি নাগরিকদের অনিয়মিত সীমান্ত অতিক্রমের ঘটনা সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করা সত্ত্বেও বাংলাদেশিরা ইউরোপমুখী অনিয়মিত অভিবাসনের শীর্ষ অবস্থান ধরে রেখেছেন। একই সঙ্গে UNHCR-এর পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশিরা ভূমধ্যসাগরীয় বিভিন্ন পথ ব্যবহার করে ইউরোপে পৌঁছানো অভিবাসীদের মধ্যে সবচেয়ে প্রতিনিধিত্বশীল জাতীয়তাগুলোর একটি। বাংলাদেশ ছাড়াও এই তালিকায় রয়েছে আফ্রিকার দেশ মিশর ও এশিয়ার আরেক দেশ আফগানিস্তান। ফ্রান্টেক্স এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশি নাগরিকেরা বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্তে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া জাতীয়তার মধ্যে প্রথম স্থানে রয়েছে। সীমান্ত নজরদারি ও মানব পাচার বিরোধী কার্যক্রম জোরদার হলেও এই প্রবণতা অব্যাহত রয়েছে। ইউরোপে পৌঁছাতে বাংলাদেশিরা মূলত সেন্ট্রাল ভূমধ্যসাগর রুট ব্যবহার করছেন। বিশেষ করে লিবিয়া হয়ে ইতালির উপকূল এবং গ্রিসের বিভিন্ন দ্বীপে পৌঁছানোর প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে। ফ্রান্টেক্সের তথ্য অনুযায়ী লিবিয়া ভিত্তিক মানব পাচার নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশিরা এই ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে যাত্রা করছেন। সংস্থাটি বলেছে বাংলাদেশিদের ইউরোপমুখী অভিবাসনের পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে অর্থনৈতিক চাপ, কর্মসংস্থানের সংকট এবং বিদেশে ভালো আয়ের প্রত্যাশা। মানববাজার চক্রগুলো এই দুর্বলতার সুযোগ নিয়ে বাংলাদেশিদের ইউরোপে পৌঁছানোর আশ্বাস দিয়ে বিপজ্জনক যাত্রায় প্রলুব্ধ করছে। ফ্রান্টেক্স বলছে বাংলাদেশ থেকে অভিবাসনের ক্ষেত্রে অর্থনৈতিক বাস্তবতা একটি বড় চালিকা শক্তি। কর্মসংস্থানের সীমাবদ্ধতা ও আয় বৃদ্ধির সুযোগের অভাব অনেককে অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার ঝুঁকি নিতে বাধ্য করছে। ইউরোপীয় সংস্থাগুলোর তথ্য বিশ্লেষণে দেখা যায় বাংলাদেশ থেকে ইউরোপমুখী এই প্রবণতা নতুন নয়। গত কয়েক বছর ধরেই বাংলাদেশিরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানো শীর্ষ জাতীয়তাগুলোর মধ্যে রয়েছেন। তবে 2025 সালে এসে এই সংখ্যা আরও বেড়েছে। বাংলাদেশিদের পাশাপাশি মিশর ও আফগান নাগরিকরাও ইউরোপে অনিয়মিতভাবে পৌঁছানোদের তালিকায় উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে। মিশরীয়রা মূলত ইতালি ও গ্রিসের ক্রিট দ্বীপে পৌঁছাচ্ছেন, আর আফগানরা বিভিন্ন স্থল ও সমুদ্রপথ ব্যবহার করছেন। সামগ্রিকভাবে ইউরোপীয় সীমান্তে নজরদারি ও নিয়ন্ত্রণ আরও কঠোর হলেও বাংলাদেশিদের ক্ষেত্রে এর প্রভাব সীমিত বলেই মনে করছে ফ্রান্টেক্স। ইনফোমাইগ্রেন্টস।